আজ বৃহস্পতিবার সকাল 8:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশান বাসভবনে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে এক বৈঠক হয়েছে। কি আলোচনা হয়েছে সেই বৈঠকে, বিশেষ করে এমন একটা প্রেক্ষাপট যখন বিএনপির সাবেক মন্ত্রী এবং একসময় জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিলেন কর্নেল অলি আহমেদ, তিনি তারেক রহমানকে পরামর্শ দিচ্ছেন যেন ঢাকার বাইরে রাত না কাটান। কি হচ্ছে তারেক রহমানকে ঘিরে, কি হচ্ছে তার সম্প্রতি গৃহীত ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে, এবং রাখাইন স্টেটে আরাকান আর্মির কি অবস্থা বর্তমানে, এই বিষয় নিয়েই আজকে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। তো আজকে সকাল 8:30টায় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে তিনি মিটিং করেছেন 8:30টায়। কি বিষয়ে মিটিং করেছেন সেটি নিয়ে আলোচনা চলছে। মূলত এই চায়নার সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের একটি করিডোর, একটি সংযোগ রাস্তা তৈরি করা এবং সেই জন্য বাংলাদেশ করিডোর দেবে, এটি নিয়ে চায়নায় গিয়ে আলোচনা করে এসেছে। এছাড়া মোংলা পোর্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চীনকে দেবে বলে একটি আলোচনা প্রধানমন্ত্রী চীনে যে সেরে এসেছেন। মোংলা পোর্ট হলো ভারতের জন্য কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্ট। তো সেই পোর্টে কেন চীনকে দেয়া হবে সেটি নিয়ে জানতে চেয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যে করিডোরকে দেওয়া নিয়ে এত কিছু হলো ডক্টর ইউনূসের আমলে, ডক্টর খলিল আরাকান আর্মির সাথে মিটিং করলেন, জাতিসংঘের মহাসচিব টেকনাফ এলেন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবার লক্ষ্যে। রোহিঙ্গা শিবিরের সাথে তিনি বিশাল জনসভা করলেন, কিন্তু সবকিছুর উদ্দেশ্য ছিল যে সেখানে একটা হিউম্যান করিডোর দেওয়া। সেই করিডোরের মাধ্যমে বলা হচ্ছিল যে হিউম্যান সাপোর্ট গুলো যাবে, কিন্তু আসলে সেই করিডোর আরাকান আর্মি ব্যবহার করবে, কিংবা যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীরা রয়েছে যারা মিয়ানমারের জান্ত্রা সরকারের সাথে লড়াই এবং সংগ্রামে রত, তাদের সহযোগিতা করবার জন্যই একটি করিডোর দেওয়ার আলোচনা চলছিল। কিন্তু ডক্টর ইউনূস শেষমেশ করিডোরটা দিয়ে যেতে পারেননি এবং সেই সময় সেনা প্রধান বলেছিলেন যে কোনো করিডোর দেওয়া হবে না। কিন্তু সেই অবস্থায় যে করিডোর আমেরিকাকে দেওয়া গেল না বা জাতিসংঘকে দেওয়া গেল না, সেই করিডোর কেন তারেক রহমান চায়নাকে দিতে সম্মত হলেন, এই প্রশ্ন ব্রেন্ট কিন্তু আজকে তারেক রহমানকে করেছে। এই যে জিও পলিটিক্যাল সিচুয়েশনে আমেরিকার যে অবস্থান, তারেক রহমানের যে চীন প্রীতি এবং ব্রেন্ট ক্রিস্টেনসেনের যে বাংলাদেশে অ্যাসাইনমেন্টের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের চীনের উপরে প্রভাব কমানো, সব মিলিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং এই অবস্থায় ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু বেশ কড়া ভাষায় এই প্রশ্নগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে করেছেন। এখন বলতেই পারেন যে একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে একটি দেশের রাষ্ট্রদূত, যার অবস্থান হয়তো জয়েন্ট সেক্রেটারি বা সেই লেভেলে, সে কি করে প্রশ্ন করে, এটার ব্যবস্থা কিন্তু আমরাই করে দিয়েছি। আমরা বাংলাদেশের যারা আমেরিকার সাথে দাসত্বের চুক্তি সই করেছে, এবং এই যে 2 বছর আগের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ, এখন বলা হচ্ছে সেই রেজিম চেঞ্জের অন্যতম হিরো ছিল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তো পিটার হাসদের দ্বারা ব্যবহৃত হয়ে যখন আপনি বাংলাদেশে রেজিম চেঞ্জ করবেন, তখন এই দেশে এই ব্রেন্ট ক্রিস্টেনসেনরা আপনার উপরে ছড়ি ঘোরাবে, এটা খুব স্বাভাবিক। এবং একদিকে চীনকে আপনি সুবিধা দিচ্ছেন করিডোরে দেওয়ার মাধ্যমে, আর একদিকে মোংলা পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব চীনকে দিয়ে আপনি ভারতকে চটাচ্ছেন। ঠিক এমন একটা মুহূর্তে চটাচ্ছেন যখন গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে, সেখানে একজন মন্ত্রীও ছিলেন।
এবং ঠিক তখনই আমরা দেখছি যে ভারতে যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ড তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে বলছেন যে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়বার একদম দ্বার প্রান্তে। তো বাংলাদেশকে এতটা অস্থির রেখে তো দক্ষিণ এশিয়াকে ভালো হিসেবে গড়বার কথা নয়, তাহলে আলোচনাটা আসলে কোন লেভেলে চলছে, পদ্মার আড়ালে কি ঘটছে যে সার্জিও গার বলছেন দক্ষিণ এশিয়া একটা ভালো দক্ষিণ এশিয়া গড়বার দ্বার প্রান্তে, ঠিক একই সময়ে ভারতের উচ্চ প্রতিনিধি দল শেখ হাসিনার সাথে দেখা করছেন এবং বাংলাদেশের তারেক রহমানের উপরে একটি প্রেশার তৈরি করা হয়েছে তার এই চায়নার প্রতি প্রীতি বা যে চায়নার প্রতি যে দহরম মহরম সেটার কারণে। এবং ঠিক এই সময়ে আমরা ডক্টর খলিলকে কিন্তু ঠিকমতো দেখছি না। যত জটিলতা, যত মার প্যাচ, এগুলো কিন্তু খলিলের মাধ্যমেই বাঁধানো হয়েছে। খলিল আমেরিকার হয়ে খেলছে, আবার তিনি চীনে গিয়ে তারেক রহমানের সাথে চীনের সম্পর্ক নিয়ে কাজ করছে। অর্থাৎ অনেকেই এখন বিএনপির বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ ডক্টর খলিলের উপরে ভীষণ ক্ষুব্ধ। তারা মনে করছেন যে ডক্টর খলিল তারেক রহমান এবং বর্তমান সরকারকে বিপদে ফেলছে। তার মানে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল সিচুয়েশন, যে রেজিম চেঞ্জে বলা হয় যে আমেরিকার হাত ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন ভারত, আমেরিকা, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্স তাদের মধ্যে আলোচনা চলছে এবং এই আলোচনার একটাই লক্ষ্য যে সবাই মিলে এইখানে কি করে মার্কিন ভারতের স্বার্থ সংরক্ষণ করে একটা নতুন বন্দোবস্ত করা যায়, সেই আলোচনায় চলছে। তারেক রহমানকে ঢাকার বাইরে রাত না কাটানোর জন্য পরামর্শ দিয়েছেন কর্নেল অলি আহমেদ, যিনি জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ ছিল এবং তিনি বলছেন যে তিনি জিয়াউর রহমানকেও বলেছিলেন যে রাতে যেন ঢাকার বাইরে না কাটায়। কেন হঠাৎ করে তারেক রহমানের এই নিরাপত্তা হুমকি? এবং আমরা দেখেছি যে তারেক রহমানের নিরাপত্তা সম্প্রতি বাড়ানো হয়েছে। তিনি গতকালও তার প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামসুল ইসলামের সাথে মিটিং করেছেন। অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি একটা বাস্তবতা এবং তিনি যেভাবে সাপের লেজ দিয়ে কান চুলকাচ্ছেন, একদিকে মার্কিন ভারতের আশীর্বাদে ক্ষমতাসীন হয়েছেন, আবার তাদের স্বার্থের বিপক্ষে গিয়ে চীনের সাথে রাজনীতি করছেন, যেটা চীন, পাকিস্তান, তুরস্ক, এটা তার হলো জন্মের রাজনীতি, পুরনো রাজনীতি। সো এই যে পরস্পর বিপরীতমুখী দুটো শক্তির মাঝখানে তিনি নিজেকে দাঁড় করাচ্ছেন, সেখানে তার নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা কিন্তু অবাক হবার কিছু নয়। এদিকে আরাকান আর্মি তারা লড়াই করছে রাখাইন স্টেটে এবং সেখানে দেখা গেছে যে আজকে সকালে ব্যাপক এয়ার স্ট্রাইক হয়েছে এবং ৭২ জন আরাকান আর্মির সৈনিক নিহত হয়েছেন। তার মানে ওই ফ্রন্টে কিন্তু লড়াই চলছে এবং মিয়ানমারের জান্তা সরকার ভীষণ অ্যাগ্রেসিভ হয়েছে। আবার আরাকান আর্মিকে দিয়েও তারা, যারা আরাকান আর্মিকে ব্যাক করছে, তারাও চাইছে যে আরাকান আর্মিকে দিয়ে রাখাইন স্টেটে একটা একটু নাম মাত্র হলেও একটা স্টেট ডিক্লেয়ার করা, স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট বা কান্ট্রি ডিক্লেয়ার করা। তো আরাকান আর্মির ওই সাইডে ম্যাসিভ গন্ডগোল চলছে এবং এই সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে একজন তুরস্কের নাগরিকের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে তিনি সম্ভবত আরাকান আর্মিকে ড্রোনের উপরে প্রশিক্ষণ দিতে এসেছিলেন। ওরা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।